নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের WBPSC ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পেপার খুব ভালো হয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন এবং আশা করি আপনারা আপনাদের যে পরিশ্রম তার ফল আপনারা পেয়েছেন একটা সুন্দর পরীক্ষার মাধ্যমে। যাই হোক, আ আমরা পরীক্ষা শেষে আমাদের এই যে গোটা কোয়েশ্চেন পেপারটা সেটার একটা অ্যানালিসিস পর্বতে আসছি। যদিও পরীক্ষা হয়ে গেছে ৫৫ মিনিটের মধ্যে দ্রুততার সাথে আপনারা লিখে এসছেন সব কিছুই, কিন্তু তবুও এটা একটা অ্যানালিসিস পেপার এবং যেভাবে আমাদের যে চ্যানেল সেখানে আপনারা অ্যাপ্রিসিয়েশন করেছেন আমাদের উদ্যোগের, সেটা আমাদের কাছে সত্যিই খুব আনন্দের। খুব কম সময়ের মধ্যেই আপনারা আমাদের চ্যানেলের হয়তো খুব কম সময়ের জন্যই আমরা এসেছি চ্যানেলটাতে, কিন্তু তাতেও আপনারা বিভিন্ন ভিডিওগুলো দেখেছেন, আপনাদের মতামত ব্যক্ত করেছেন, তাই আপনাদের প্রত্যেকেই ভিডিও শুরুতে ধন্যবাদ। তো চলুন আজকের পেপারটা একটু অ্যানালিসিস করে নেওয়া যাক, কেমন কি কোশ্চেন এসেছিল এবং কিভাবে লেখা যেতে পারে। বেশ, প্রথমেই যেটা ছিল সেটা একটা দুটো রাইটিং দিয়েছিল। এখন পিএসসির আগের বারেও দুটো রাইটিং দিয়েছিল লিখতে, তো যেটা ডগ লাভার সোসাইটির একটা অ্যাওয়ারনেস ক্যাম্পিং নিয়ে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি না, হেডিং আমরা দিয়েছি ডগ ওয়েলফেয়ার ক্যাম্পিং ইন সিটি বা স্ট্রিট ডগস অ্যাওয়ারনেস ক্যাম্পিং। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে, বা এ স্টাফ রিপোর্টার। আপনারা কি দিয়েছেন সেটা আমাকে জানাবেন, ঠিক আছে? বেশ, এবং অ্যাজ ইউজুয়াল এবিসি সিটি 20 ডিসেম্বর কি বলছে? দ্য ডগ লাভার সোসাইটি এ লোকাল এনজিও অর্গানাইজড অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্প ইয়েস্টারডে অ্যান্ড পিকিউআর ওয়ার্ড অফ এবিসি সিটি। একদম এর আগের দিন আমি একটা রিপোর্ট ফরম্যাটে এরকমই দেখিয়ে দিয়েছিলাম, এভাবে লিখতে হবে। এবার তারপর আমাদের মেন মোটো দিতে হবে। কি মেন মোটো ছিল না, কেয়ারিং দ্য স্ট্রিট ডগ অ্যান্ড ট্রিট দেম ওয়েল। দেখুন, স্ট্রিট ডগ নিয়ে যখন ক্যাম্পিং, তার মানে বুঝতে হবে যে মানুষের সাথে পশুর যে সম্পর্ক সেটা একটা সুন্দর ভাবে রাখা, মেনটেন করা। কারণ শিশু যারা কুকুর হয় তাদেরকে অনেকভাবে নির্যাতন করা হয়। তো সেই নির্যাতন যাতে না করা হয় এবং তাদের যদি কোনো রোগ হয় সেগুলোকে দেখা, ঠিক আছে? মানে মানবিকতার একটা দৃষ্টান্ত রাখা, এটাই মূল উদ্দেশ্য হবে, তাই তো? তাহলে আমাদের কি হলো না, প্রথমে মেন মোটোটা আমরা বলে দিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল মেনি ডিগনিটারিজ অফ দ্য সোসাইটি, স্টুডেন্ট অ্যান্ড লোকাল পিপল আর প্রেজেন্টেড ইন দিস ক্যাম্পিং। হয়ে গেল আমাদের প্রথম পার্ট। এর পরের পার্টটাতে যেগুলো আলোচনা করলাম সেটাই আমরা বলবো। কি বলছি? দ্য হেড অফ দ্য এনজিও সেড উই নিড টু স্টপ দ্য ক্রুয়েলিটি টু দ্য অ্যানিমেল। অবশ্যই, বিকজ হিউম্যান অ্যানিমেল কো এক্সিস্টেন্স ইন আওয়ার সোসাইটি ইজ দ্য বেস্ট পিকচার অফ হিউম্যানিটিস। তাই না? আমাদের যে মানবিকতা তার একটা মানে দৃষ্টান্তই হলো, বা তার একটা সুন্দর ছবিই হলো যে মানুষ এবং পশুর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। দ্য ক্যাম্পিং এমফাসাইজড অন ভ্যাকসিনেশন, সেফ ফিডিং, অর্থাৎ তাদেরকে কীভাবে খাবার দেওয়া হবে, রেগুলার ভ্যাকসিনেশন করা, এবং ইল ডগ যারা থাকবে তাদেরকে কী করে ট্রিটমেন্ট করা উচিত। আচ্ছা, প্যাম্পলেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড, এগুলো লিপলেট প্যাম্পলেটস এগুলো ডিস্ট্রিবিউট করা হয়, পোস্টার দেখানো হয় বিভিন্নভাবে, ঠিক আছে? এবং সেখানে ভেটেরিনারি ডক্টরও ছিলেন, এবং তারা পিপলদের, যে সমস্ত পশু চিকিৎসকরা তাদের কোশ্চেনদের অ্যান্সারও দেন। এবং তারপরে এনজিও মনে করছে যে এটা সাকসেসফুল হয়েছে পিপলদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়ার জন্য। এবং এনজিওতে অ্যাজ এ ভলেন্টিয়ার বেশ কিছু মানুষ যোগদানও করেছেন। সাম অ্যানিমেল লাভার অর্গানাইজেশন, বিভিন্ন আমাদের যে সমস্ত পশুপ্রেমী যে সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু এই ক্যাম্পিংটার প্রাইজ করেছে, এবং যে কথাটা বলছে যে এই যে একটা হারমোনিয়াস কো এক্সিস্টেন্স বিটুইন দ্য হিউম্যান অ্যান্ড দ্য স্টেট অ্যানিমেল, সেটা এই ধরনের ইনিশিয়েটিভগুলো অনেক বেশি হেল্পফুল হবে, তাই তো? আমার মনে হয় অলমোস্ট আপনারা সবাই বোধহয় এই রাইটিংটাই লিখেছেন। তো রাইটিংটা মানে ওভারঅল কোয়েশ্চেন পেপারটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের নিজস্ব মতামত, এই রাইটিংটার কি হেডিং দেওয়া যায় বা এরকম। আচ্ছা, পরে যে রাইটিংটা লাস্ট, যেটা পিএসসির যে ট্রেন্ড সেই অনুযায়ী কিন্তু এই ধরনের রাইটিং দেখিনি, যে একজন টিম লিডারকে বলা হচ্ছে, মানে একটা স্কুলের, যে সেখানে একটা সায়েন্স টেকনোলজি এক্সিবিশন নিয়ে কি লেখা যেতে পারে। তো এটা যথেষ্ট ভাবার, এবং আমার মনে হয় এটা খুব কম জনই লিখবেন, বাট স্টিল এটা আমি লেখার চেষ্টা করেছি। এটা একটু বলবেন আপনারা যে কেমন হয়েছে, বা যদি এই ফরমেশনে লিখলে সেটা আপনাদের কেমন লাগছে সেটাও একটু জানাবেন।
তো যেটা দিয়েছি যে স্টেট লেভেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন, ঠিক আছে, এটা স্টেট লেভেল এক্সিবিশন হয়েছে। অ্যাজ ইউজুয়াল এক্সিবিশন যখন ওইভাবেই আমরা লিখবো, এবিসি সিটি 28 ডিসেম্বর দিয়ে এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন ওয়াজ অর্গানাইজড বাই স্টেট গভর্নমেন্ট অ্যাট PQR অডিটোরিয়াম ইন এবিসি সিটি where institute of different district participated, ঠিক আছে। I represented our school as a team leader with 20 participants in my team। হয়ে গেল আমাদের প্রথম লাইন। তারপর কি আসছি না, এবার হচ্ছে স্কুলের এক্সিবিশন বলছে, তাই তো, একটা ইনস্টিটিউশন এক্সিবিশন, তাহলে সেখানে বিভিন্ন পোস্টার থাকবে, কিছু মডেল থাকবে, কিছু কোশ্চেন অ্যান্সার সিরিজ থাকবে, যারা দেখবে তারা যা কোশ্চেন করবে সেগুলোকে প্রপার বলা যেতে পারে, এবং অবশ্যই স্কুল একটা অ্যাওয়ার্ড পাবে, তাই না, এরকম এক্সিবিশনে অংশগ্রহণ করার জন্য যারা মেম্বার থাকবে তারা সার্টিফিকেট পাবে। তো এরকমই তো হওয়া উচিত, তাই না। তো দেখি কি লেখা যায়। My team made posters and simple model of various things. We focus on environmental and sustainable development. We made posters on awareness about global warming, pollution, plastic-free environment. We also emphasize on renewable energies, healthy habits. We made some simple model for the exhibition like solar power, water purifier, water quality monitoring system, homemade battery, ঠিক আছে, এইগুলো আমরা তৈরি করেছি এবং পোস্টার দেখিয়েছি। উই এক্সপ্লেন ইচ মডেল ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেমনস্ট্রেটেড হাউ দে ওয়ার্ক। অবশ্যই এগুলোকে আমরা বর্ণনা দিয়েছি এবং সেই মডেলগুলো সম্বন্ধে আমরা সহজ ভাষায় বলেছি। এবার এত কিছু করলাম, তার জন্য অ্যাওয়ার্ড আসবে না? অবশ্যই আসবে। তাহলে আওয়ার প্রেজেন্টেশন অ্যান্ড টেকনিক্যাল স্কিল ওয়ার হাইলি অ্যাপ্রিসিয়েটেড, অবশ্যই। অ্যাট দ্য এন্ড অফ At the end, our team was awarded the prize for best innovation and excellence and certificates for all members, তারা সার্টিফিকেট পেয়েছে। এবার অবশ্যই স্কুলকে আমি রিপ্রেজেন্ট করলাম, তাহলে এটা আমার কাছে একটা গর্বের বিষয়। তাহলে কি বলছে, অ্যাজ এ স্টুডেন্ট দিস ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যাওয়ার্ড ফর আস টু ব্রিং গ্লোরি টু আওয়ার স্কুল নেম, তাই তো। নিজেদের স্কুলকে যখন আমরা একটা স্টেট লেভেলের এক্সিবিশনের নাম উজ্জ্বল করতে পারছি, তাহলে এটা স্টুডেন্ট হিসেবে আমার সব থেকে বড় সার্থকতা। তাহলে এই হচ্ছে আমাদের এক্সিবিশনের পয়েন্টটা, ঠিক আছে। এইভাবে লেখা যেতে পারতো এটা, বা হয়তো আপনারা অনেকে লিখেছেন, যদি কেউ লিখে থাকেন আমাকে একটু জানাবেন, ঠিক আছে। বেশ, এবার প্রিসিট আমরা পড়ব। দ্যার ইজ মাচ ডিবেট অ্যাবাউট দ্য ক্যাপাসিটি অ্যান্ড ডিউরেশন অফ দ্য শর্ট টার্ম মেমোরি। তাহলে শর্ট টার্ম যে মেমোরি, সেই মেমোরির বিষয়ে একটা ডিবেট রয়েছে, যে তার ক্যাপাসিটি এবং ডিউরেশন কতটা, তার ক্ষমতা এবং তার কতক্ষণ সেই মেমোরিতে, শর্ট টার্ম মেমোরিতে আমরা সেটা ধরে রাখতে পারি। দ্য মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি কাম ফ্রম দ্য জর্জ এ মিলার, a cognitive psychologist who suggested that human can remember about 7 chunk of information। এবং একটা বহু প্রচলিত থিওরি, বা যেটা প্রত্যেকের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে, জর্জ এ মিলারের, একজন সাইকোলজিস্ট, তিনি বলছেন যে হিউম্যান ক্যান রিমেম্বার, মানে একটা মানুষ মনে রাখতে পারে 7 চাঙ্ক অফ ইনফরমেশন। তো এই চাঙ্ক হচ্ছে কি না, একটা ইউনিট, ইনফরমেশনের একটা ইউনিট, যেমন ওয়ার্ড হোক, নেম হোক, সিঙ্গেল লেটার হোক, নাম্বার হোক, ঠিক আছে। যদি মডার্ন যারা থিওরিস্ট তারা কি বলছে, দ্য ক্যাপাসিটি অফ দ্য শর্ট টার্ম মেমোরি, এই যে শর্ট টার্ম মেমোরি, এই যে বলছেন লিমিটেড, অর্থাৎ 7 চাঙ্কস, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু ইনক্রিজ করা যেতে পারে বাই চাঙ্কিং। মানে কি করে না, গ্রুপিং দ্য সিমিলার ইনফরমেশন টুগেদার, একই ধরনের যে ইনফরমেশনগুলো সেগুলোকে গ্রুপ করে, বাই অর্গানাইজিং ইনফরমেশনগুলোকে অর্গানাইজ করা, এবং সেইভাবে কিন্তু শর্ট টার্ম মেমোরিকে মানে ইমপ্রুভ করা যায়, এবং সেখান থেকে বেশ কিছু ইনফরমেশনকে কিন্তু আমরা লং টার্ম মেমোরিতেও কিন্তু আমরা স্টোর করতে পারি। দ্য ক্যাপাসিটি অফ দ্য শর্ট টার্ম মেমোরি ক্যান বি অ্যাফেক্টেড বাই ডিজিজ, কিন্তু বিভিন্ন ডিজিজ আছে, যেমন ব্রেন ডিজেনারেশন, তাই তো, অ্যালঝাইমার, যেরকম অ্যালঝাইমারের মতো যে সমস্ত ডিজিজগুলো রয়েছে, সেটাকে কিন্তু শর্ট টার্ম মেমোরিটা অ্যাফেক্টেড হয়, এবং তার জন্য কি হয়, ড্যামেজ অর সার্টেন পার্ট অফ দ্য ব্রেনের কিছুটা পার্ট ড্যামেজ হয়, এবং সেটা আমাদের কোন জায়গাগুলোকে দুর্বল করে দেয়, রিডিউস করে দেয় বা কমিয়ে দেয়, যে আমাদের থিঙ্কিং করা, আমাদের চিন্তা এবং রিকল করা, মানে কোনো কিছু আমরা ভাবনা আমরা বা মনে করার যে বিষয়টা, সেগুলো কিন্তু অনেকটাই আমাদেরকে কমিয়ে দেয়, এবং ইনফরমেশন স্টোর ইন দ্য শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ শর্ট টার্ম মেমোরির মধ্যে যে আমাদের ডেটাগুলো থাকে বা আমাদের যে ইনফরমেশনগুলো থাকে, সেগুলো কিন্তু অ্যালঝাইমার রোগীরা সহজে সেটা থিঙ্ক বা রিকল করতে পারে না। তাহলে মোটামুটি এটা যেটা বুঝতে পারলাম, যে আমাদের হিউম্যান ব্রেনের একটা ক্যাপাসিটি লিমিটেড রয়েছে, এবং সেটাকে কি করে বাড়ানো যায় না, গ্রুপ অফ মানে ইনফরমেশনগুলোকে ক্লাসিফাইড করে একটা গ্রুপের মধ্যে আনলে এবং অপটিমাইজ করে কিন্তু মেমোরিটাকে বাড়ানো যায়। কিন্তু কিছু কিছু রোগ আছে, যেমন অ্যালঝাইমারের মতো রোগ, তাদের জন্য কিন্তু মেমোরি ক্যাপাসিটি দুর্বল হতে পারে, যেটা আমাদের রিকল বা থিঙ্ক করার পাওয়ারটাকে অনেকটা কমিয়ে দেয়। তো এটাই ছিল প্রেসিটার মূল ভাবনা।
তো দেখি কিভাবে লেখা যায় প্রেসিটা। তার আগে আপনারা কেমন করে প্রেসিটা লিখেছেন বা কী হেডিং দিয়েছেন আমাকে একটু জানাবেন। তো যেটা মনে হয়েছে আমার একটা হেডিং, যে লিমিটেড ডেটা স্টোরেজ ক্যাপাসিটি অফ ব্রেন, এটা মনে হয়েছে এটা দিলে বেশ ভালো হবে। তো কি লেখা হয়েছে, শর্ট টার্ম মেমোরি হ্যাজ এ স্মল স্টোরেজ ক্যাপাসিটি অ্যান্ড ক্যান অ্যাবল টু রিমেম্বার 7 চাঙ্ক অফ ইনফরমেশন। এই ইনফরমেশনটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা লিখতেই পারি, অ্যাকর্ডিং টু মডার্ন থিওরি মেমোরি ক্যান ইনক্রিজ, মেমোরিকে বাড়ানো যায় বাই গ্যাদারিং সিমিলার কাইন্ড অফ ইনফরমেশন, এখানে বলেছে আমাদের এই কথাটা, অ্যান্ড প্রপার অপটিমাইজেশন, এবং অপটিমাইজেশন করে ক্যান অ্যাবল টু স্টোর ইনফরমেশন ইন লং টার্ম মেমোরি। আমরা কিন্তু লং টার্ম মেমোরি হিসেবেও কিন্তু সেটা অপটিমাইজেশন করে রাখতে পারি। কিন্তু কিছু ডিজিজ আছে লাইক অ্যালঝাইমার রিডিউস দ্য থিঙ্কিং অ্যান্ড রিকল এবিলিটি, আমাদের থিঙ্কিং এবং রিকল এবিলিটিটাকে কিন্তু কমিয়ে দেয়, অ্যান্ড অলসো রিডিউস দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ দ্য ব্রেন, এবং ব্রেনের যে স্টোরেজ যতটা ক্ষমতা সেটাকে কিন্তু রিডিউস করে। তো এরকমই আমার মনে হচ্ছে প্রেসিটা লেখা যেতে পারে। আপনাদের যদি মনে হচ্ছে প্রেসিটা অন্যভাবে লিখবেন, বা যদি আমাকে কোনো সাজেশন দেওয়া থাকে অবশ্যই আমাকে দেবেন, ঠিক আছে? বেশ, এরপর আমাদের ট্রান্সলেশন, আমরা ট্রান্সলেশন এটা দিয়েছিল, লাইন বাই লাইন আমরা ট্রান্সলেশন করব, এবং আমাদের ট্রান্সলেশন আমরা একটু কঠিন কঠিনই প্র্যাকটিস করেছি এই যে মক টেস্টগুলোতে। তো সেই তুলনায় মনে হয়েছে যেন এই ট্রান্সলেশনটা সোজা, ঠিক আছে, কিছুটা সোজা মনে হয়েছে। তো দেখুন আমরা যেটা প্র্যাকটিস করেছি আমার মনে হয় যে এটা আপনাদের কিন্তু খুব একটা ট্রাভেল হয়নি এটা করতে, ঠিক আছে? চলুন তাহলে লাইন বাই লাইন আমরা দেখি। আমরা সকলেই রাজনৈতিক নেতা হতে পারি না, অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। অল অফ আস আমরা সকলে ক্যান নট বিকাম পলিটিক্যাল লিডার্স, নর ক্যান উই গাইড মিলিয়ন্স অফ পিপল। ঠিক আছে, আমরা সকলেই বীর নায়ক হতে পারি না। অল অফ আস ক্যান নট বি ব্রেভ হিরোজ, এবং নির্যাতিতাদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না, অ্যান্ড ক্যান নট ফাইট ফর দ্য ফ্রিডম অফ দ্য অপ্রেসড। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখুন হতে পারি না এরকম দিচ্ছে, তাহলে আমরা বিকাম ব্যবহার করতে পারি, বি ব্যবহার করতে, ক্যান নট বিকাম, ক্যান নট বি, এরকম করে আমরা এটা ব্যবহার করেছি। আশা করি এইভাবেই আপনারা লিখেছেন। আচ্ছা, কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারিপাশের সকলের জীবনকে সুখী করতে পারি, বাট ইচ অফ আস ক্যান মেক দ্য লাইফ অফ অল অ্যারাউন্ড আস হ্যাপি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্যকে ব্যক্তিকে একটু আরাম দিতে পারি, এবং আমাদের চারপাশে সব কিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। লাইন বাই লাইন দেখি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, উই ক্যান সার্ভ আওয়ার সাফারিং নেবার, তাই তো? নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, এডুকেট দোজ হু ক্যান নট রিড অ্যান্ড রাইট, বা এডুকেট দ্য ইলিটারেট পার্সন, এটা আমরা বলতে পারি। হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি, তাহলে উই গিভ সাম কমফোর্ট, তাই না? গিভ সাম কমফোর্ট টু দ্য আনফর্চুনেট, এবং আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখতে পারি, অ্যান্ড কিপ দ্য সারাউন্ডিংস মানে হচ্ছে চারপাশের সব কিছুকে, অ্যারাউন্ড আস সব কিছুকে, ঠিক আছে, সারাউন্ডিংস অ্যারাউন্ড ক্লিন। বেশ, আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি, এবং মনে মনে ভালোবাসা পোষণ করতে পারি। অল অফ আস ক্যান বি কাইন্ড অ্যান্ড পেশেন্ট অ্যান্ড ক্যান কিপ লাভ ইন আওয়ার হার্ট, আমরা ভালোবাসাকে পোষণ করতে পারি। আমরা সত্যবাদী, বিনয়ী এবং বশংবদ, এই যে বশংবদ তার মানে ওবিডিয়েন্ট, ঠিক আছে, তাহলে উই ক্যান বি ট্রুথফুল, হাম্বল অ্যান্ড ওবিডিয়েন্ট। বেশ, এগুলোই জীবনের সবথেকে বড় ব্যাপার। দিস আর দ্য গ্রেটেস্ট থিংস অফ লাইফ, কারণ এগুলো ছাড়া পৃথিবী কখনোই সুখী হতে পারে না। বিকজ উইদাউট দেম দ্য ওয়ার্ল্ড ক্যান নেভার বি হ্যাপি। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এরপর আমরা বাংলা প্রতিবেদন দেখব। বাংলা প্রতিবেদন দুটোই কিন্তু বেশ ভালো দিয়েছিল, একটা আর্সেনিক দূষিত জল নিয়ে, এবং আরেকটা যেটা প্রতিবেদন ছিল সেটা হচ্ছে ওই ট্যাক্সি ড্রাইভার যে মানবিকতার নিদর্শন রাখলেন সেটা নিয়ে। তো প্রথম রাইটিংটা দেখা যাক। রাজ্যে আর্সেনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। আচ্ছা, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে পিএসসিতে এবার কিন্তু যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সেখানে কিন্তু পয়েন্টও লিখে দিয়েছে। এটা একটা ভালো জিনিস, কারণ পয়েন্ট থাকলে নিজের একটা ধারণা করা যায়, কোনো পয়েন্ট না থাকলে খুব অসুবিধা হয়। আগের বারে কিন্তু সেরকম পয়েন্ট ছিল না, এবার কিন্তু আবার পয়েন্ট দিয়েছে, এটা দেখে বেশ ভালো লাগলো। তো কি হেডিং দিলাম আমরা, রাজ্যে আর্সেনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে, উদ্যোগ নিল সরকার। আপনারা যদি কোনো হেডিং ভেবেছেন সেটা আমাকে বলুন। বেশ, নিজস্ব প্রতিবেদক বা নিজস্ব প্রতিনিধি, কলকাতা 28শে ডিসেম্বর। এখানে আমরা কলকাতা দিতেই পারি, কারণ এটা রাজ্যের সমস্যা বলছে। তো যে কোনো নিউজ পেপার আমাদের কলকাতা থেকে পাবলিশড হয়, তো আপনি কলকাতাও দিতে পারেন, বা ক খ গ শহর যেরকম দিচ্ছিলাম সেটাও দিতে পারেন। আর্সেনিক আতঙ্কে ভুগছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলার মানুষ। দীর্ঘদিন ধরে এই জল পান করার ফলে অসংখ্য মানুষ ত্বকের রোগ, অঙ্গবিকৃতি, এমনকি ক্যান্সারও আক্রান্ত হচ্ছে। এমনকি বেশ কয়েকজন আর্সেনিক আক্রান্তের মৃত্যুর
আর্সেনিক আক্রান্তের মৃত্যু ঘটেছে বলে এক রিপোর্টে জানা গেছে। এখানে মৃত্যুর হবে না, মৃত্যু ঘটেছে বলে। এই পরিস্থিতিতে মোকাবিলায় রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা প্রথমে এই পার্টটা লিখলাম। এরপর আমরা কি করব, ওখানেই আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট লেখা আছে, তো সেগুলোকে আমরা একটু সাজিয়ে নিই। সরকারি সূত্রে জানা গেছে বিভিন্ন ব্লকে দূষিত নলকূপ বন্ধ করে নতুন গভীর নলকূপ খনন করা হচ্ছে। বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ করে দূষিত অঞ্চল চিহ্নিত করা হয়েছে। উন্নত মানের আর্সেনিক ফিল্টার প্রকল্প বসানো হয়েছে। ফিল্টার করা বা সরকারি সরবরাহকৃত জল ব্যবহার করার জন্য আবেদন জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি বাড়ি বাড়ি আর্সেনিক পরীক্ষার কিট বিলি করা হয়েছে। এছাড়া বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো এই মোটামুটি পার্ট গেল, এবং লাস্ট পার্টটাতে আমরা চলে যাচ্ছি। এক সরকারি আধিকারিক জানালেন, প্রত্যেক বাড়ি বাড়ি স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়া এবং নলকূপগুলোর আধুনিকায়নের যে কাজ সেটা দ্রুততার সাথে চলছে। প্রশাসনের তরফে নজরদারি চলছে, এমনটাই জানানো হয়েছে। সরকারি পদক্ষেপ এবং সাধারণ মানুষের সচেতনতার মাধ্যমে রাজ্যকে আর্সেনিক দূষণমুক্ত করা যাবেই বলে আশাবাদী বিশেষজ্ঞরা। একদম ট্র্যাডিশনাল টিপিক্যাল যেরকম রাইটিং আমরা লিখি, যেভাবে আমরা প্র্যাকটিস করছি, ওইভাবেই লিখলাম। ঠিক আছে? আপনাদের যদি মনে হচ্ছে রাইটিংটা অন্যভাবে লেখা উচিত বা আপনারা লিখেছেন, সেটাও আমাকে জানান। কিন্তু পরের যে রাইটিংটা আছে সেটা কিন্তু আমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারি। যেমন এখানে বলেছিল যে ট্যাক্সি ড্রাইভার যিনি টাকা ফিরিয়ে দিয়েছেন, আমরা এখানে লিখলাম 1000 হিসাবে মূল্যটা দিয়েছে। তাই আমরা কি করলাম, 70,000 ফিরিয়ে শহরের মানবিক মুখ ট্যাক্সি ড্রাইভার। নিজস্ব প্রতিবেদক কখগ শহর 28শে ডিসেম্বর কি বলছে, মানবিকতার দৃষ্টান্ত এই শহর দেখেছে বহুবার। সেই ধারা অব্যাহত রেখেই শহরবাসীর মন জয় করে নিলেন এক ট্যাক্সি ড্রাইভার। গতকাল রাতে এক ব্যবসায়ী 70,000 টাকা ফিরিয়ে দিলেন, সঙ্গে ছিল কিছু দরকারি কাগজপত্র। কি বলছে এরপরে, ট্যাক্সি ড্রাইভার বাবু জানিয়েছেন, গতকাল রাতে ওই ব্যবসায়ীকে এয়ারপোর্ট থেকে তিনি বাইপাসের ধারে এক হোটেলে নামিয়ে দেন। তখনও তিনি ব্যাগ ফেলে গেছেন লক্ষ্য করেননি। বাড়ি ফেরার সময় তিনি দেখেন ওই ব্যাগ পড়ে। সঙ্গে সঙ্গে তিনি নিকটবর্তী থানায় যোগাযোগ করেন। ব্যাগে ওই ভদ্রলোকের নাম ঠিকানা দেখে পুলিশের তরফে ওই ব্যবসায়ীকে যোগাযোগ করা হয় এবং খানিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ ওই ব্যবসায়ীর হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগে ছিল প্রায় 70,000 টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। এত সবের পরেও বাবু নির্লিপ্ত, বলছেন এ আর এমন কি, বরং মানুষটার হাতে হাতে তুলে দিতে পারলাম, এটাই আমার আনন্দ। ঠিক আছে, এর পরের পাঠ। থানার বড়বাবু ভূয়সী প্রশংসা করেছেন বাবুর এই দৃষ্টান্তের জন্য। ওই ব্যবসায়ী বাবু তাকে পুরস্কৃত করেছেন বলেও জানা গেছে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে মানবিক মূল্যবোধকে স্থান দিয়ে এক চরম দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেই মনে করছেন সমাজের একাংশ। ঠিক আছে, বা দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই ট্যাক্সি ড্রাইভার, এমনটাই মনে করছেন সমাজের একাংশ। এই লাইনটাও আপনারা লিখতে পারেন। ঠিক আছে, তো এটাকে আপনারা কিভাবে লিখেছেন বা আরও কিভাবে লেখা যেত সেটা আমাকে কমেন্টে জানান। বেশ, এরপর সারাংশটা দেখি। সারাংশটাও বেশ একটা একই রকম সারাংশ। এরকম সারাংশ আমরা বহু রকমভাবে প্র্যাকটিস করেছি। বহুর মধ্যে এক উপলব্ধি, বিচিত্রের মধ্যে ঐক্যজ্ঞান, ইহাই ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম। ভারতবর্ষ পার্থক্যকে বিরোধ বলিয়া জানে না, সে পরকে শত্রু বলিয়া কল্পনা করে না। এই জন্যই ত্যাগ না করিয়া, বিনাশ না করিয়া একটি বৃহৎ ব্যবস্থার মধ্যে সকলকেই সে স্থান দিতে চায়। এই জন্য সকল পথকেই সে স্বীকার করে, স্বস্থানে সকলেরই মাহাত্ম্য সে দেখিতে পায়। ভারতবর্ষের এই গুণ থাকাতে কোনো সমাজকে আমাদের বিরোধী কল্পনা করিয়া আমরা ভীত হইব না। প্রত্যেক নব নব সংঘাতে অবশেষে আমরা আমাদের ভেতরেই প্রত্যাশা করি, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান ভারতবর্ষের ক্ষেত্রে পরস্পর লড়াই করিয়া মরিবে না। এখানে তাহার একটি সামঞ্জস্য খুঁজিয়া পাইবে। এক সাধনায়, ঐক্য সাধনায় ভারতবর্ষের প্রতিভার প্রধান কাজ। ভারতবর্ষ কাহাকেও ত্যাগ করিবার, কাহাকেও দূরে রাখিবার পক্ষ নয়। ভারতবর্ষ সকলেই স্বীকার করিবার, গ্রহণ করিবার এবং বিরাট ঐক্যের মধ্যে সকলেই স্ব স্ব প্রধান প্রধান প্রতিষ্ঠা উপলব্ধি করার পথ। এই বিবাদ নিরিত ব্যবধান সংকুল পৃথিবীর সম্মুখে এক দৃষ্টান্ত বা একখান নির্দেশ করিয়া দেবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের সারাংশ। আমরা সারাংশটা আমরা কি বলছি না, নির্দেশ করিয়া দেবে। তাহলে বিভেদের মাঝে মিলন হচ্ছে ভারতবর্ষের স্বতন্ত্রতা। যুগ যুগ ধরে ভারতবর্ষ নানা দেশ, নানা জাতি, নানা সংস্কৃতি এবং নানা পন্থাকে হৃদয়ঙ্গম করে সবাইকে আপন করে নিয়েছে। সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ ভারতবাসীর স্বকীয়তা। এই অহিংসা, উদারতা, একাত্মতা একদিন পৃথিবীকে সঠিক পথ দেখাবে। তো সারাংশটা আপনারা কেমনভাবে করে লিখেছেন বা অন্য কোনো যদি হেডিং দিয়ে থাকেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, বেশ।
এরপর আমাদের যেটা পার্ট সেটা হচ্ছে বঙ্গানুবাদ। রহমত থেকে দিয়েছে আমাদের কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। তো দেখি। হোয়েন রহমত হ্যাড কাম টু ক্যালকাটা ফ্রম আফগানিস্তান, রহমত যখন আফগানিস্তান থেকে কলকাতায় এসেছিল, হি হ্যাড ব্রট উইথ হিম দ্য ইমপ্রেস অফ হিজ লিটল ডটার রাভেয়াস প্লাম অন এ পিস অফ ওয়াটার, তাই পিস অফ পেপার। তখন সে তার ছোট মেয়ে রাবেয়ার হাতের ছাপ কাগজে তুলে সঙ্গে করে এনেছিল। হি অলওয়েজ ক্যারিড ইট উইথ হিম, সেই কাগজটি সে সবসময় নিজের কাছে রাখত। হোয়াট ইজ ওয়াজ প্রিজার্ভ এ 5 rupees নোট মিনি হ্যাড ওয়ান্স গিভেন হিম হোয়েন হি ওয়াজ ওয়াকিং ডেলি কে সাইজ। এই যে এই শব্দটা না, এটা মানে অ্যাকচুয়ালি মানে মিষ্টি ফল বা এরকমই কিছু বিক্রি হবে, কারণ রহমত যিনি ছিলেন আফগানিস্তানে, তিনি কিন্তু ওই আখরোট জাতীয় ফল বিক্রি করতেন। তো আমার মনে হয় যে মিষ্টি ফল বা এরকমই একটা এখানটা কিছু লেখা উচিত। তো যাই হোক, এটা আপনারা কি লিখেছেন একটু জানাবেন আমাদেরকে। এর সঙ্গে সে আরেকটি জিনিসও যত্ন করে রেখেছিল, মিষ্টি ফল বিক্রি করতে ঘুরে বেড়ানোর সময় মিনি একদিন তাকে যে 5 টাকার নোটটি দিয়েছিল, তাই তো? হি ক্যারিড দেম বোথ টু দ্য জেল, সে এই দুটো জিনিসই জেলের সঙ্গে করে নিয়ে গেছিল। দেয়ার হি উড অফেন গেট দ্য ট্রেজার ফ্রম দ্য জেলার অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দেম, সেখানে সে প্রায় জেলারের কাছ থেকে এই মূল্যবান জিনিস দুটো এনে দেখত। হি কুড নট ফরগেট হিজ ডটার রাবেয়া অর মিনি আইদার, সে তার মেয়ে রাবেয়াকে যেমন ভুলতে পারেনি, তেমনি মিনিকেও ভুলতে পারেনি, বা সে তার মেয়ে রাবেয়ার পাশাপাশি মিনিকেও ভুলতে পারেনি, এরকমও লিখতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল আমাদের গোটা কোশ্চেনটার অ্যানালিসিস পর্ব। আমরা মক টেস্ট সিরিজ এবং রিপোর্ট রাইটিং নিয়ে বেশ কিছু টপিক দিয়েছিলাম, এবং আমাদের যে পিএসসি ডেসক্রিপটিভের যে পার্ট, সেটাও আজকে আমরা এই যে গোটা কোশ্চেন পেপারটা অ্যানালিসিস করলাম। আপনারাও জানাবেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট সেকশনে। আমি সত্যিই জানতে খুব আগ্রহী। আপনাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্কও হয়ে গেছে এই কয়েকটা দিনে। আর আরেকটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে যে আমরা এই চ্যানেলের যে কন্টেন্ট সেটাকে আরও কন্টিনিউ করব, যাতে আপনাদের পরীক্ষাগুলোতে খুব উপকারে আসে। সেজন্য গ্রুপ সামনেই WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, তার ইংলিশ এবং জিকে ক্লাস আমরা শীঘ্রই এই চ্যানেলে শুরু করতে চাইছি। এবং এই যে জিকে বা ইংলিশ, সেটা শুধুমাত্র এই পরীক্ষা প্রসপেক্টিভেই আমরা শুরু করছি, কিন্তু বাকি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কাজে লাগবেন, এবং ডেলি প্র্যাকটিস এবং ডেলি আপনাদের ক্লাস, সেটা কিন্তু আপনাদের প্রস্তুতিকে আরও এনহ্যান্স করে দেবে। তো আশা করি আপনাদের এই চ্যানেলে আপনারা যেভাবে পাশে থেকেছেন সেভাবেই পাশে থাকবেন, এবং আমাকে অবশ্যই সাজেশন দেবেন আরও কোন জায়গাগুলো করলে আপনাদের উপকার হয়। ঠিক আছে? আপনাদের ভালো লাগবে। তো প্রত্যেককে উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আপনারা ভালো করে সবাই প্রিপারেশন নিন। থ্যাংক ইউ সো মাচ।